দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা চলমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক যেসব ডেভেলপমেন্ট হচ্ছে বা সরকারের গৃহীত নানা সিদ্ধান্ত সবকিছু নিয়ে আজকে আমাদের অতিথি বিশিষ্ট সাংবাদিক, মজলুম সাংবাদিক, আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম কনক। আর আপনার সঙ্গে সঙ্গে আজকে যারা শুনছেন আমাদের অনুষ্ঠান আর দেখছেন তাদেরকেও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাহমুদ ভাই, আপনার শারীরিক অবস্থা কি, কেমন আছেন? আজকে অসুস্থ শুনেছিলাম। একটু অসুস্থ। বয়স তো বাড়ছে দিন দিন, তাই না? তারপরে আপনিও নির্বাসনে আছেন, আমিও নির্বাসনে আছি। নির্বাসনে থাকার একটা স্ট্রেস থাকে, কিন্তু সেই স্ট্রেসের কারণে হয়তো প্রেশার একটু আপ ডাউন করছে, ফ্লাকচুয়েশন হচ্ছে। তো ব্লাড প্রেশারের সমস্যায় আছি, ওষুধ টষুধ খাচ্ছি। বাকি আল্লাহ ভরসা। আমাদের জীবন তো লড়াই করতে করতে চলে গেল। তো মাহমুদ ভাই, আল্লাহ জানে। আমাদেরই প্রেশার বাড়ে, কিন্তু যাদের প্রেশার বাড়ার কথা তাদের তো প্রেশার বাড়ে না। তারা তো দিব্যি মাছ ধরে বেড়াচ্ছে, হ্যাঁ, দিব্যি করে বেড়াচ্ছে। সেলাই করছেন, সেলাই করছেন, মাছ ধরছেন, সেই এগুলো এক ধরনের প্রচারণা, খুব সস্তা প্রচারণা। কিন্তু বাংলাদেশে আবার সস্তা প্রচারণা চলে, তো খায় তো লোকজন, দেখতে পাই। তো আমরা শুরু করতে চাই আপনার সাথে আজকের। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন সিনেটের যে চিঠি, যে র্যাব কর্মকর্তাদেরকে এক ধরনের এম্বার্গো দেয়া আমেরিকা প্রবেশের ক্ষেত্রে, সেই চিঠির কদিন পরেই সেনাবাহিনী পদক দেওয়া হয়েছে জি। চিহ্নিত ব্যক্তিদের। এর মধ্যে পুলিশের শ্রান্তি বিনোদনের একটি জন্য প্রায় 300-400 কোটি টাকার একটি বরাদ্দ চাওয়া হয়েছে। তো এই যে অবস্থাটা, এর মধ্যে ভারতীয় হাই কমিশনার সেনা সদর দপ্তর পরিদর্শনে গেছেন। এই সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে সিচুয়েশনটা? তার আগে আমি একটা গল্প বলি আপনাদেরকে। ভারতের খুব বিখ্যাত একজন চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়, শুধু ভারতেরই না, উনি আন্তর্জাতিক অঙ্গনেও খুবই নামকরা পরিচালক ছিলেন। তার বিখ্যাত ছবি হীরক রাজার দেশে। হীরক রাজার দেশের কথা মনে পড়ে গেল এগুলো দেখে, যে প্রশ্নটা আপনি করলেন। তো হীরক রাজার দেশে একটা এরকম একটি সিন ছিল। সেখানে দেখাচ্ছে যে তার পারিষদ বর্গ বসে আছে এবং হীরক রাজা তাদেরকে হীরার হার উপহার দিচ্ছেন। তো সেটা বড় কথা না। হীরার হারটি উপহার দেওয়ার আগে তিনি খুব সুন্দর দুটি লাইন বলেছিলেন সেই হীরক রাজা। আপনি নিশ্চয়ই দেখেছেন হীরক রাজার দেশে, এবং পুরো সিনেমাটা কিন্তু কবিতার ঢঙে, পুরো সিনেমার ডায়ালগ কবিতার ঢঙে। তো সেখানে ওই হীরক রাজা বলছে যে তোমরা যাদের আমি পুষি, তোমাদের কাজে আমি বড় খুশি। এটা বলে তারপরে সব পারিষদ বর্গকে তিনি হীরার হারগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলেন। তো আপনি যে কথাটা বললেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের পদক এবং শান্তি বিনোদন, এটা দেখে আমার হীরক রাজার সেই গল্পের কথা মনে পড়ে গেল। তো শেখ হাসিনাও সেরকমই। তিনি বলছেন সেনাবাহিনী এবং পুলিশকে যে তোমরা যাদের আমি খুশি তাদের কাজে আমি বড় খুশি। কারণ ব্যাপারটা হাস্যকর। পুলিশের শান্তি বিনোদন। আচ্ছা, পুলিশের কাজটা কি বাংলাদেশে এখন? কাজ হচ্ছে জনগণের উপরে জুলুম করা, জনগণের জুলুম করা, এবং কিছুদিন পর পর জঙ্গি নাটক সাজানো। আপনি দেখেছেন তো বোধহয়, র্যাব কদিন আগে সিরাজগঞ্জে এক জঙ্গি নাটক সাজিয়েছে। জি, কি এই কয়েকটা সাম্প্রতিক ছেলে সময় নাকি দেখলাম। একটা বাড়িতে ভাড়া করেছিল, এটাই তারা জঙ্গিবাদ হয়ে গেল। এবং তারপরে তো বানানো মামলা তো আছেই। অস্ত্র কিছু র্যাবের কাছে, পুলিশের কাছে থাকে বেআইনি অস্ত্র, সেগুলো দিয়ে মামলা টামলা করে ফেলে। তাহলে যে পুলিশের গত 14 বছর ধরে, বাবা হাসিনা আছে 12 বছর ধরে, তার আগে 2 বছর মঈন ফখরুদ্দিন ছিল, তো সেটাও আমি ধরে নেই হাসিনারই এক ধরনের প্রথম সরকার ছিল মঈনের সরকার, বা ভারতের প্রথম সরকার ছিল মঈনের সরকার, এরপরে হাসিনার সরকার। তো এই যে 12 বছর ধরে পুলিশ বাংলাদেশের জনগণকে জুলুম করা ছাড়া, গুম করা ছাড়া, বিচার বহির্ভূত হত্যা করা ছাড়া আর কি কাজ করছে পুলিশ? তো হত্যা করতে করতে তারা শ্রান্ত হয়ে গেছে। আমি ধরে নিচ্ছি জনগণের উপর অত্যাচার করতে করতে তাদের এক ধরনের শ্রান্তি চলে এসছে, ক্লান্তি চলে এসছে। এই কারণেই তাদেরকে এই ধরনের ভাতা দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করুন কনক, কারণ আমি কিছুদিন একটা ক্ষুদ্র দায়িত্বে সরকারে ছিলাম, আপনার মনে আছে। জি, সরকারের বাজেট থাকে, সরকারের কিছু আইন কানুন থাকে। আপনি ইচ্ছে করলেই একজনকে 1 মাসের বেতন অতিরিক্ত দিয়ে দিতে পারেন না, এটা কারো বাপ দাদার সম্পত্তি না। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশকে
বাপ দাদার সম্পত্তি হিসেবেই তিনি বিবেচনা করছেন। কারণ এই যে এক মাসে 400 বা 500 কোটি টাকা যে টাকাটা লাগবে, এটা কে দেবে? কোন বলেন আপনি, এই টাকাটা কোত্থেকে আসবে? আপনার আমার পকেট থেকে আসবে তো টাকাটা। কারণ আমরা যে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের টাকায় তো সরকার চলে, আমাদের করের টাকায় সরকার চলে। তাহলে আমাদের 500 কোটি টাকা আপনি নিয়ে পুলিশকে দিয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন? যে আমার উপরে টর্চার করতে করতে তারা ক্লান্ত হয়ে গেছে, এই জন্য আমার পকেট থেকে টাকা নিয়ে যেয়ে আপনি পুলিশকে দিচ্ছেন। এই ধরনের কাজ কারবার শুধুমাত্র একটা চরম ফ্যাসিস্ট রাষ্ট্রে চলতে পারে, যেটা বাংলাদেশে তার প্রমাণ। একই অবস্থা হয়েছে পদকের ক্ষেত্রে। পদকের প্রথম নামটি কার? স্বয়ং সেনাপ্রধান। আচ্ছা আমাকে বলুন তো, সেনাপ্রধান যদি পদক নেয়, তিনি কার সাথে, এবং সেখানে বলা আছে বীরত্বের জন্য, সাহসের জন্য এই পদক, তো তিনি কার সাথে যুদ্ধ করেছেন? বাংলাদেশ সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করে? বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করা ছাড়া তাদের আর কোনো কাজ আছে না। এই আজিজ সারা জীবনে কার সাথে যুদ্ধ করেছে? আর তাকে যদি এখন সেনাপ্রধান হওয়ার পরে তাকে এই পদক দিতে হয়, তাহলে সেনাপ্রধান করা হয়েছিল তাকে কোন যোগ্যতায়? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2013 সালে হেফাজতের যে সম্মেলন হয়েছিল ঢাকায়, সেখানে 5ই মে ছিল বোধহয়, না তারিখটা 5ই মে রাত্রে যে গণহত্যা চালানো হয়েছিল, তখন আমি জেলে ছিলাম। আমাকে অ্যারেস্ট করা হয়েছিল 2013 সালেই, তার 1 মাস আগে 11ই এপ্রিল। তো যাই হোক, তো 5ই মে যে গণহত্যা চালানো হয়েছিল, সেই গণহত্যার দায়িত্বে 3 জন ব্যক্তি ছিলেন। একজন ছিলেন এখন যিনি পুলিশের আইজি, বেনজির আহমেদ। বেনজির আহমেদ তখন ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার। দ্বিতীয় ব্যক্তি ছিলেন কর্নেল জিয়া। কর্নেল জিয়া তখন র্যাবের 2IC নাম্বার 2। আর 3 নম্বর ছিলেন এই আজিজ। আজিজ সাহেব তখন ছিলেন বিজিবি প্রধান। তো সেই রাতে এই ঘুমন্ত নিরস্ত্র আলেমদের উপরে যে ঝাঁপিয়ে পড়েছিল 4টি দল, কারা ছিল? পুলিশ ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা ছিল। এই 4টা দল মিলে সেদিন গণহত্যা চালিয়েছিল। তো তাহলে যদি আজিজের জীবনে আমরা যুদ্ধ দেখতে যাই, তাহলে সেই একটি যুদ্ধই তিনি করেছেন, আলেমদের হত্যা করেছেন। তাহলে সেই বীরত্বের পুরস্কার কি এতদিন পরে দেওয়া হচ্ছে তাকে? এটা গেল 1 নম্বর। আবার 2 নম্বরে আসেন আপনি, 2 নম্বর লিস্টে নামটা কার? এই জিয়ার, যে জিয়ার কথা আমরা বলছিলাম। কর্নেল জিয়া ছিল তখন, এখন মেজর জেনারেল জিয়া। তো সেই জিয়া, ব্রিগেডিয়ার জেনারেল, ওকে, ব্রিগেডিয়ার জেনারেল জিয়া। তো সেই জিয়া ওই রাতে এই হত্যায় নেতৃত্ব দিয়েছিল। তাহলে খেয়াল করে দেখুন যে ওই দিন যারা নেতৃত্ব দিয়েছিলেন আলেমদের হত্যা করার কাজে, তার 1 নম্বর এবং 2 নম্বর ব্যক্তিকে পদক দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের আলেমদের বুঝতে হবে যে বর্তমান সরকার একটা ইসলাম বিদ্বেষী ভারতের দালাল সরকার রাষ্ট্র দখল করে বসে আছে। এবং আপনি যে বললেন না যে ক্যান্টনমেন্টে ভারতীয় অ্যাম্বাসেডর, হাই কমিশনার আমরা যেটাকে বলি, অন্য দেশের ক্ষেত্রে কমনওয়েলথের বাইরে অ্যাম্বাসেডর বলা হয়, কমনওয়েলথের ভেতরে আমরা হাই কমিশনার বলি। যাই হোক, তো হাই কমিশনার যে ক্যান্টনমেন্টে গেছে, এটাতে অবাক হওয়ার কিছু নাই, কারণ ওটা তো ভারতেরই সম্পত্তি। ক্যান্টনমেন্ট আর বাংলাদেশের সম্পত্তি নাই। যদি বাংলাদেশের সম্পত্তি হতো তাহলে অ্যাম্বাসেডর এভাবে যেতে পারতেন না। আপনি জানেন, আপনি নিশ্চয়ই মনে আছে যে আগে কিন্তু একটা নিয়ম ছিল যে বিদেশি দূতাবাসের কর্মীরা বা কোনো বিদেশি যদি ক্যান্টনমেন্টে যেতে হয়, তাহলে সরকারকে জানিয়ে যেতে হয়, একটা ছাড়পত্র লাগে, অনেক ধরনের নিয়ম কানুনের ব্যাপার আছে। এখন কিন্তু কিছুই লাগে না। ফ্ল্যাগ উড়িয়ে গিয়ে ভারতীয় ওই যে তেরঙ্গা পতাকা, যেটাকে ভারত বলে থাকে, তেরঙ্গা পতাকা গাড়ির উপর উড়িয়ে ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকে যেতে পারেন ইচ্ছা করলে ভারতীয় হাই কমিশনার। তো এটা হয়েছে বাংলাদেশের অবস্থা। তো এই অবস্থা জনগণকে বুঝতে হবে। এখন জনগণ কতটা বুঝতে পারছেন সেটা সম্পর্কে আমি নিশ্চিত নই যে পুরোপুরি তারা বুঝতে পারছেন কিনা, যে তাদের ধর্মীয় স্বাধীনতা চলে গেছে বাংলাদেশের মানুষের। ধর্মীয় স্বাধীনতা কাদের গেছে এটা আবার বুঝতে হবে। নর্মালি কি হয়, সংখ্যালঘু মানুষদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে সমস্যা দেখা দেয় পৃথিবীতে। বাংলাদেশে কিন্তু উল্টোটা হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা এখন হুমকির সম্মুখীন। তো ধর্মীয় স্বাধীনতা চলে গেছে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব চলে গেছে। আর জনগণের মানবাধিকার বলতে তো কিছু নাই, গণতান্ত্রিক অধিকার নাই, ভোটের অধিকার নাই।
শুধুমাত্র বেঁচে থাকার অধিকারটা আছে যেহেতু এটা আল্লাহ দিয়েছেন, তারপরেও তো গুম হচ্ছে, খুন হচ্ছে, সেগুলো তো চলছে সরকার। মাহমুদ ভাই, এই যে আপনি হেফাজতের যে হত্যাকাণ্ডের কথা বললেন, এই জি, হেফাজতের এই হত্যাকাণ্ডের প্রায় 6 বছর 7 বছরের মাথায় 7 বছর। হেফাজতের নেতৃত্বের পরিবর্তন এসেছে জি, এবং 7 বছর আগে যারা নেতৃত্বে ছিলেন তারা এখন আবার শীর্ষ পদে অবস্থান নিয়েছেন। তো এত বছর কিন্তু হেফাজতের এই ঘটনা নিয়ে কেউ কোনো বিচার চায়নি, কেউ কোনো প্রতিকার চায়নি। এই এতিম বাচ্চাগুলোর যে মৃত্যু, কোরআনে হাফেজ বাচ্চাগুলোর যে মৃত্যু, সেটা নিয়ে অনেকটা নিশ্চুপি থেকে গেছে সবকিছু। তো আপনি কি মনে করেন যে এবার তারা কোনো প্রতিবাদ তুলবেন বা বিচার চাইবেন বা জবাবদিহি চাইবেন? আমি দুভাবে বর্ণনা করি বিষয়টাকে। একটা হচ্ছে যে এর আগে নেতৃত্বে যিনি ছিলেন আল্লামা শফি, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তিনি একটা ভালো কাজ করে গেছেন, একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি করে গেছেন। এই হেফাজত তৈরি হওয়ার ফলে কিন্তু এই যে আজকে আলেমরা একটা ঐক্যবদ্ধভাবে আহ, মাঠে নামার একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, এবং এটা তৈরি করার পেছনে আমাদেরকে কিন্তু মরহুম আল্লামা শফি সাহেবকে আহ তো তাকে তার যে প্রাপ্য সম্মান সেটা আমাদেরকে দিতে হবে। এবং পরবর্তীতে ওই ওই রাতের পরে, ওই গণহত্যার পরে বিভিন্ন কারণে হয়তো তিনি নিশ্চুপ পেয়ে গেছিলেন, এবং তার আশেপাশে কিছু সরকারি দালাল জুটে গিয়েছিল, এটা আপনারাও জানেন, আমরাও জানি, এবং তার ছেলে সম্পর্কেও অনেক কথা শোনা যায়। এবং সেই সময় সব থেকে বেশি যিনি অত্যাচারিত হয়েছিলেন তার নাম কিন্তু বাবুনগরী। সেই বাবুনগরী জেলে ছিলেন, এবং একই সময় কিন্তু আমিও জেলে ছিলাম। ওই আমি তো বললাম যে হেফাজতের ওই গণহত্যার 1 মাস আগে আমাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই জুনায়েদ বাবুনগরী সাহেবের বাঁচার কথা ছিল না। আমরা কিন্তু সবাই ধারণা করেছিলাম যে তিনি বাঁচবেন না, আল্লাহ তার হায়াত দিয়েছেন তাকে। আপনি দেখুন, আমার মনে আছে এখনো যে আমি তখন পিজিতে ছিলাম। তো আমরা শুনছিলাম যে বাবুনগরীর অবস্থা অত্যন্ত খারাপ, এবং তিনি তখন কাশিমপুর জেলে ছিলেন। তো কাশিমপুর জেল থেকে যেদিন তাকে নিয়ে আসলো, তার চিকিৎসার জন্য নিয়ে আসা হলো পিজির উল্টো দিকে যে হসপিটালটা, বার্ডেম, জি, বার্ডেমে নিয়ে আসলো তাকে। পুরো বার্ডেমের সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে দেখেছি কনক, কম করে হলো 50টা র্যাব পুলিশের গাড়ি দিয়ে বার্ডেম ঘিরে ফেলা হয়েছিল। মনে হচ্ছিল যেন যে ওখানে একটা যুদ্ধক্ষেত্র একটা তৈরি হয়েছে। এবং সেই অবস্থার মধ্যে বাবুনগরীকে আনা হয়েছিল। আমরা পিজিতে বসে শুনেছিলাম যে উনি হয়তো বাঁচবেন না। এবং পিজি থেকে আমাকে যখন আবার কাশিমপুর কারাগারে নিয়ে গেল, তখন আমি শুনেছিলাম যে তার কিরকম অবস্থা ছিল, এবং ওখানকার যে ডাক্তার, সে আমাকে বলেছিল যে স্যার, আমরা ধারণা করেছিলাম উনি 24 ঘন্টা বেশি বাঁচবেন না। এবং তারপরে কি হলো বাবুনগরী, দেখুন, তিনি বাঁচলেন, আল্লাহ তার হায়াত রেখেছেন। এবং তারপরে তাকে কিন্তু ইয়ের থেকে, হাটহাজারী মাদ্রাসা থেকে বের করে দেওয়া হলো। সরকারি যে এজেন্টরা ছিল, যারা আল্লামা শফির চারদিকে ভিড় করেছিলেন, তারা কিন্তু জুনায়েদ বাবুনগরী সাহেবকে বের করে দিলেন হাটহাজারী থেকে। জি। তো আল্লাহর কি ইচ্ছা দেখুন, যে ব্যক্তির বাঁচার কথা ছিল না, যে ব্যক্তিকে হাটহাজারী থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তি আজকে হেফাজতের সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছে। এটাই কিন্তু আল্লাহর এক ধরনের বিচার, বা আল্লাহ আমাদেরকে দেখাতে চান যে উনি কি করতে পারেন। আমরা তো সবাই খুব দাম্ভিক হয়ে যাই আমাদের ক্ষমতায়। তো সেই দাম্ভিকতা, অতি দাম্ভিকতা তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের এখানে। তো সুতরাং সেই হিসাবে আমি মনে করি যে লড়াকু মানুষগুলো নেতৃত্বে এসছেন। এখন তারা কতটা করতে পারবেন সেটা নির্ভর করবে রাষ্ট্রের অবস্থার উপরে, জনগণের সমর্থনের উপরে, এবং তাদের সাহসের উপরে। তবে এখানে একটা কথা আপনাকে বলে রাখি, এই হেফাজত নিয়ে আলোচনা করছি, যে হেফাজতের কিছু মানুষ, আপনি জানেন বাংলাদেশ এখন মূর্তির দেশে পরিণত হয়েছে। ঢাকা একসময় মসজিদের শহর বলা হতো, জি, জি, এখন ঢাকাকে মূর্তির শহর বলা হচ্ছে, তাই না? তো এই মূর্তি নির্মাণের প্রতিবাদ করেছে হেফাজতের থেকে প্রতিবাদ করা হয়েছে। তো কি করা হলো, যে প্রতিবাদ করেছিলেন মেইনলি দুজন নাম আমি বেশি দেখেছি, আল্লামা মামুনুল হক সাহেব আর হলো চরমোনাই পীর সাহেব। এই দুজনের আমি নাম বেশি দেখেছি, এবং তারা মূর্তির প্রতিবাদ করেছেন। কোন মুসলমান কিন্তু মূর্তি মেনে নিতে পারে না, কারণ রসুল সাল্লাহ ইসলাম যে মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের পরে প্রথম কাজ যেটা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করেছিলেন, সেটা হলো কাবা শরীফে গিয়ে 360টি মূর্তি তিনি ভেঙে ফেলেছিলেন।
এবং সেখান থেকে মূর্তি সরানো হয়েছিল। মূর্তির সাথে কিন্তু ইসলামের কোনো আপোষের কোনো সুযোগ নেই। তো এইটার অপরাধে কি করা হয়েছে দেখুন, ঢাকা ইউনিভার্সিটির তে তাদের বিরুদ্ধে তথাকথিত মুক্তিযুদ্ধের মঞ্চ নাকি মুক্তিযুদ্ধ মঞ্চ একটা হয়েছে, এটা আওয়ামী লীগের গুন্ডারাই করেছে মুক্তিযুদ্ধের মঞ্চ। আর একটা হলো আর একটা গ্রুপ যেটা সরাসরি আওয়ামী লীগের গ্রুপ, তারা গিয়ে ওনাদের মূর্তি, ওনাদের কুশপুত্তলিকা দাহ করেছে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ছিল। আচ্ছা চিন্তা করে দেখুন তো, আজকে ভারতে কোন ধর্মগুরু, হিন্দু ধর্মগুরুর কুশপুত্তলিকা কোনো মুসলমান যদি পোড়ায় ভারতে, তাহলে তার কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারেন। সেটা বড় কথা না, ভারতে মুসলমানদের কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখুন তো। ভারতে সমস্ত মুসলমান সম্প্রদায়কে তার জন্য মাসুল দিতে হবে। আর বাংলাদেশে আজকে এমন অবস্থা হয়েছে যে মুসলমান ধর্মগুরুদের বা আমরা তো ধর্মগুরু বলি না, আমরা আলেম বলি, আলেমদের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে এবং সেই দাহ দাহ করার প্রক্রিয়ায় সংখ্যালঘু গোষ্ঠীও জড়িত হচ্ছে। তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না বা সেভাবে প্রতিবাদ করতে পারছি না। কাজে আপনার যে প্রশ্ন যে তারা কতটা বিচার চাইতে পারবেন, তার সঙ্গে বিচার তো তারা চাইতেই পারেন, কিন্তু সেটা আদায় করে নেওয়ার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, জনগণকে নিজের অস্তিত্ব জানান দিতে হবে। এবং আমাদের আইডেন্টিটি, এই যে আমরা বাঙালি মুসলমান, 90% বাঙালি মুসলমান বাংলাদেশে বাস করে, এই বাঙালি মুসলমানদের সাহস করে দাঁড়িয়ে বলতে হবে, হ্যাঁ আমি বাঙালি মুসলমান, এটাই আমার পরিচয়। এটা না হলে আপনি কিছু করতে পারবেন। তো মাহমুদ ভাই, হঠাৎ করে শেখ মুজিবের মূর্তি বানানোর এই এই প্রতিযোগিতা কেন শুরু হলো, বা রাষ্ট্রীয়ভাবে কি করতে যাচ্ছে? শেখ মুজিবের মূর্তি এতটাই জরুরি কিছু? শুনুন, বাংলাদেশ এখন তো আমি অনেক আগেই বলেছিলাম যে অ্যাকচুয়ালি মুজিব বর্ষের নামে এটা শুরু হয়েছে মুজিব বর্ষ থেকে, আপনাদের মনে রাখতে হবে। মুজিব বর্ষ থেকেই কিন্তু এই মূর্তি পূজার ব্যাপারটা শুরু হয়েছে। বাংলাদেশ এখন ব্যক্তি পূজার থেকে মূর্তি পূজায় চলে গেছে। আমি কথাটা কি বলছি খেয়াল করুন কনক, ব্যক্তি পূজা থেকে আমরা মূর্তি পূজায় চলে গেছি। ব্যক্তি পূজা বাংলাদেশের আওয়ামী লীগের মধ্যে সবসময় ছিল, ওদের কাজই হচ্ছে ব্যক্তি পূজা করা, কিন্তু সেখান থেকে সরাসরি এখন মূর্তি পূজায় আমরা চলে যাচ্ছি। এবং এই প্রসঙ্গে আমি দেখলাম ওই যে প্রতিবাদ বিক্ষোভে আওয়ামী লীগের লোকজন দাবি মামুনুল হক এবং চরমনায়ের পীর সাহেবের কুশপুত্তলিকা দাহ করে তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। সেখানে তারা আরেকটা দাবি জানিয়েছে, বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রতিটি জেলা উপজেলায় শেখ মুজিবুর রহমানের মূর্তি বানাতে হবে। তো এটা দেখে আমার মনে হলো, তাহলে বাংলাদেশে কয় লক্ষ মূর্তি লাগবে শেখ মুজিবুর রহমানের। এই প্রসঙ্গে আপনাদেরকে আবার একটা পুরনো গল্প বলি। আসলে ফ্যাসিজম কিন্তু দেশে দেশে ফ্যাসিজমের চেহারা একই রকম। ইরাকের কথা তো মনে আছে আপনাদের, তো ইরাকের সাদ্দাম হোসেন, তো সাদ্দাম হোসেন যখন ইরাকের শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট ছিলেন, শাসক ছিলেন, তখন একটা তামাশা করে বলা হতো যে ইরাকের যত জনসংখ্যা তার অর্ধেক হচ্ছে সাদ্দাম হোসেনের মূর্তি। অর্থাৎ ইরাকের যদি 1 কোটি জনসংখ্যা হয়, তার 50 লাখ হচ্ছে সাদ্দাম হোসেনের মূর্তি। তো বাংলাদেশ ক্রমে সেই দিকে যাচ্ছে। বাংলাদেশ এই মূর্তি পূজার কালচার, এটাকে এস্টাবলিশ করা হচ্ছে বাংলাদেশে, এবং মূর্তি পূজার কালচার এস্টাবলিশ করতে পারলে আপনাদের ধর্মীয় মূল্যবোধ আরো ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। কারণ একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের যে আজকে স্বাধীন, এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের জনগণের 90% বাঙালি মুসলমান। আমরা যদি বাঙালি মুসলমান নয়, ধরুন কল্পনা করে নিন এরা যদি 90% বাঙালি হিন্দু হতো, এদের জনসাধারণ, তাহলে আজকে বাংলাদেশ তো ভারতের অংশ হতো নাকি? তাই তো হতো। বাংলাদেশ স্বাধীন, তার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের 90% মুসলমান। তাহলে আমাদের মুসলমানিত্ব যদি ঘুণ ধরিয়ে দেয়া যায়, মুসলমানিত্ব যদি দুর্বল করে দেয়া যায়, তাহলে বাংলাদেশটাকে কুক্ষিগত করতে হিন্দুত্ববাদী বা ভারতের সুবিধা হয়, এবং সেই কাজটি বর্তমানে শেখ হাসিনা করে দিচ্ছে। এবং সাংস্কৃতিক একটা কথা আমি আরেকটু বলতে চাই আপনাদেরকে, সাংস্কৃতিক আগ্রাসনের আর একটা এক্সাম্পল আপনাকে দিতে চাই। আপনি একটা কথা প্রায়ই শুনবেন বাংলাদেশে আজকাল, খুব মানে আওয়ামী লোকজন খুব বলে যে ধর্ম যার যার উৎসব সবার। এই কথাটার আবিষ্কার করেছেন কিন্তু শেখ হাসিনা।
এবং এটা আবিষ্কার করে দেওয়া হয়েছে সম্ভবত দিল্লি থেকে আবিষ্কার করে দেওয়া হয়েছে, রড থেকে আবিষ্কার করে দেওয়া হয়েছে। কথাটা সম্পূর্ণ মিথ্যা। ধর্ম যার যার, উৎসব সবার এটা হতে পারে না। উৎসব সবার কোনটা? কোন উৎসব সবার? কেবলমাত্র রাষ্ট্রীয় উৎসব সবার। যেমন ধরুন আমাদের ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি, এটা সবার উৎসব। উৎসব যদি বলেন আপনারা, আমাদের স্বাধীনতা দিবস, এটা আমাদের সবার উৎসব। আমাদের বিজয় দিবস, এটা আমাদের সবার উৎসব। কিন্তু হিন্দুদের পূজা, এটা হিন্দুদের উৎসব। আমার ঈদ, আমার রমজান, আমার কোরবানির ঈদ, এটা মুসলমানের উৎসব। এবং মানে বাঙালি মুসলমানের একটা শ্রেণী কতটা হীনমন্য, কতটা দালাল এবং কতটা ছ্যাঁচড়া। আমি দুঃখিত, আমি ছ্যাঁচড়া শব্দ ব্যবহার করছি। সাধারণত আমি এই ধরনের শব্দ ব্যবহার করি না, কিন্তু আজকে অনেক দুঃখে কনক এই শব্দগুলো ব্যবহার করছি। ছ্যাঁচড়া প্রাণীতে পরিণত হয়েছে। যে তারা কি করছে এখন দেখবেন, পূজার দিন, দুর্গাপূজার সময় দেখবেন তারা মূর্তির সামনে গিয়ে সেলফি নিচ্ছে। সেলফি নিয়ে তারা ফেসবুকে এটা ছড়িয়ে দিচ্ছে। আমরা খুব মজা করলাম, আমরা খুব আনন্দ করলাম আজকে পূজার দিনে। ওই যে ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, আপনি কি কাউকে দেখেছেন, কোন বাঙালি হিন্দুকে দেখেছেন যে ঈদের দিন সে তো নামাজ পড়বে না, কিন্তু বাইতুল মোকাররমের সামনে এসে সেলফিতে ছবি তুলে কোন বাঙালি হিন্দু বলছে আজকে ঈদের দিন খুব আনন্দ করলাম, আজকে ঈদ মোবারক? এটা দেখেছেন কখনো? আপনি দেখবেন না। বাঙালি মুসলমানের মধ্যে হীনমন্যতা বোধ এতটাই চলে গেছে যে আপনি এখন মূর্তি পূজাও করছেন। এবং আপনি যে সেলফি তুলছেন পূজার মূর্তির সামনে দাঁড়িয়ে, দুর্গা মূর্তি বা কালী মূর্তি, কদিন আগে দেখলাম বাংলাদেশের একজন স্বনামধন্য ক্রিকেটার এই কাজই করেছেন। কারণ তারা সবাই তো শেখ হাসিনার ওই বক্তব্য দ্বারা অনুপ্রাণিত, ধর্ম যার যার, উৎসব সবার। এটা আসলে আমাদের ধর্মকে একেবারে ধর্ম এবং সংস্কৃতি, আমাদের যে মুসলিম সংস্কৃতি, এটাকে ধ্বংস করবার জন্য এসব কথার আমদানি করেছেন ভারতীয় হিন্দুত্ববাদের বাংলাদেশের প্রধান এজেন্ট শেখ হাসিনা। এবং এটা আমাদের বাঙালি মুসলমানদের বুঝতে হবে এবং এটাকে প্রত্যাখ্যান করতে হবে। আপনি কি কোনো হিন্দুকে কি কোরবানি ঈদের দিন দাওয়াত দিয়ে বলতে পারবেন, আসুন তো আমরা আজকে গরু কোরবানি করবো, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন? তার জন্য কি কোরবানির, এই গরু কোরবানি কি তার জন্য উৎসব হতে পারে? সে তো গরুকে মাথা বলে, সে তো গোমূত্র পান করে নাকি? ভারতে তো এখন গোমূত্র পান করার কম্পিটিশন চলছে। গোমূত্র পান করলে নাকি ক্যান্সারে ভালো হয়ে যায়। তো এরকম দাবি তো আমরা শুনছি। তাহলে যারা গোমূত্র পান করে, আমরা তো আমাদের কোরবানির দিন তো আমরা জবাই করি, সেটাকে কোরবানি করি আল্লাহর উদ্দেশ্যে। তো এটা কি হিন্দুর উৎসব হতে পারে? তাহলে কত বড় ভণ্ডামি চিন্তা করি দেখুন কোন এই কথাটা, যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা করাই হয়েছে আমাদের সাংস্কৃতিক আগ্রাসন, আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসনের জন্য এই কাজটা করা হয়েছে। এবং এই কাজটা গত 12 বছর ধরে শেখ হাসিনা করে আসছে এবং 12 বছর ক্ষমতায় থেকে করছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া, আপনিও মিডিয়ার লোক, আমিও মিডিয়ার লোক, তো বাংলাদেশের মিডিয়াতে একটা বিপুল সংখ্যক গোষ্ঠী কিন্তু এই ভারতীয় এজেন্টরা কিন্তু অনুপ্রবেশ করেছে বাংলাদেশ মিডিয়াতে। এবং সেখানে দেখবেন এই ধরনের প্রচারণা সব থেকে বেশি চলে, যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা বাংলাদেশের আপনি টেলিভিশনেও দেখবেন, বাংলাদেশের পত্রিকাতেও দেখবেন এ ধরনের কথাবার্তা খুব বেশি করে প্রচার করা হয়। আর পাশাপাশি মাহমুদ ভাই ধরেন, এই যে মূর্তির যে ব্যয়, বাংলাদেশে কিন্তু একটি নীরব দুর্ভিক্ষ চলছে। দ্রব্যমূল্যের যে ভয়াবহ অবস্থা, মানুষের কর্মসংস্থান নাই, অর্থ নাই। এর মধ্যে তারা মুজিব বর্ষ উপলক্ষে 8 লক্ষ টাকা দিয়ে ময়ূরপঙ্খী ভাসিয়েছে, নৌকা ভাসিয়েছে সংসদ ভবনের লেকে, মূর্তির খরচ। তো সবকিছু মিলিয়ে একটি, কারো কোনো বক্তব্য কিন্তু নাই। আমাদের সুশীল সমাজ, আমাদের সাংবাদিকরা এই প্রসঙ্গগুলো সামনে নিয়ে আসছেন না। তো একটি বিষয় আমি জানতে চাই, এই যে ধরেন এই যে সাংস্কৃতিক আগ্রাসনের পাশাপাশি আমরা গত কয়েক মাস ধরে দেখছি যে সরকার আপ্রাণ চেষ্টা করছে, সরকারের উদ্দেশ্যই মনে হচ্ছে যে একটি দাঙ্গা লাগুক, একটি দাঙ্গা তৈরি হোক, হিন্দু মুসলমানের মধ্যে একটি দাঙ্গা সৃষ্টি হোক, যাতে তারা এটার থেকে সুবিধা নিতে পারে, তাদের ক্ষমতাকে একটু পোক্ত করতে পারে। তো এই জায়গাটায় আপনার বিশ্লেষণ কি বা আপনার পরামর্শ কি বাংলাদেশ? প্রথম কথা হচ্ছে যে আপনি খুব সঠিক কথা বলেছেন, আসলে সরকার চায় একটা দাঙ্গা লাগুক। সেটা প্রমাণটা দিচ্ছি। বাংলাদেশের সব থেকে সাম্প্রদায়িক যে সংগঠন, তার নাম হচ্ছে
আহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, এর নামের মধ্যেই কিন্তু সাম্প্রদায়িকতা আছে এর মধ্যে। তো এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ এরা কদিন আগে একটা বিরাট প্রতিবাদ বিক্ষোভ করলো হঠাৎ করে সারা বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকায়। এবং চট্টগ্রামে যে বিক্ষোভ করলো সেখান থেকে জয় শ্রীরাম তারা স্লোগান দিল, এবং সেখানে আরেকটা কথা বললো, কুরুক্ষেত্র যুদ্ধ তারা শুরু করবে। এটা বলছে কোথায়? এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সমাবেশ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে কুরুক্ষেত্র যুদ্ধ তারা তৈরি করবে। তার মানে কি? সরাসরি দাঙ্গার হুমকি দিচ্ছে তারা। তো আবারও আমি বলি যে এই জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যে দিল তারা, এবং যে দাঙ্গার হুমকি দিল, এই কাজটি কিন্তু ভারতে কোনো মুসলমান সংগঠনের করার কোনো শক্তি নাই, কিন্তু বাংলাদেশে তারা এটা করলেন, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ। এবং দাঙ্গা করলে শেখ হাসিনার দুটো লাভ আছে। একটা লাভ হচ্ছে যে তার যে প্রথমে যে আলোচনা আপনি আজকে শুরু করেছেন, মার্কিন সিনেটের চিঠি নিয়ে আপনি আলোচনা আজকে সূত্রপাত করেছেন। মার্কিন সিনেটের চিঠিটা কেন এসছে? বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যা চলছে, গুম খুন চলছে, মানবাধিকার হরণ চলছে, হেফাজতে নির্যাতন চলছে, এটার বিরুদ্ধে স্যাংশনের জন্য তারা প্রস্তাব করেছেন মার্কিন সিনেট সরকারের কাছে। তো সেটা এখন তো আর হবে না, এখন তো আপনার ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছে। পরবর্তী প্রেসিডেন্ট যিনি আসবেন তিনি ঠিক করবেন যে এটা কিভাবে অ্যাকশন নেবেন। যাই হোক, তার মানে শেখ হাসিনা একটা চাপের মধ্যে আছে। শুধু তাই নয়, সম্প্রতি অস্ট্রেলিয়াতে একজন সিনেটর গ্রিন পার্টির, তিনি একটা সিনেটের মধ্যে তিনি দাবি তুলেছেন এবং তিনি বলেছেন যে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস হটস্পট, এই শব্দটা তিনি ব্যবহার করেছেন, হটস্পট, মানবাধিকার লঙ্ঘনের হটস্পট হচ্ছে বাংলাদেশ। এবং তিনি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন দিতে হবে। তার মানে শেখ হাসিনা একটা চাপের মধ্যে আছে। এই চাপ থেকে যদি দৃষ্টি সরাতে হয় হাসিনা, তাহলে তার কতগুলো অতি চেনা কার্ড আছে যেগুলো আমরা দেখি যে তিনি এই কার্ডগুলো খেলেন। তার মধ্যে একটা হচ্ছে জঙ্গি কার্ড। কিন্তু ইদানিং জঙ্গি কার্ডে খুব একটা কাজ হচ্ছে না কোনো। তার প্রমাণ হলো, আপনার কিছুদিন আগে মনে আছে কিনা, যে খুব ঢাকায় বলা হতে লাগলো বোধহয় 3-4 মাস আগে, যে খুব বড় একটা জঙ্গি হামলা ঢাকায় হতে যাচ্ছে। এবং তারপরে একটা নাটক করা হলো মিরপুরে, এক থানার মধ্যে বলা হলো যে সেখানে বিস্ফোরিত হয়েছে বম, এবং তারা বললো এটা জঙ্গিরা করেছে। কিন্তু এই কাহিনীটা 2-3 ঘন্টার বেশি চলে নাই। 2-3 ঘন্টা পরে সরকারি বললো না, এখানে কোনো জঙ্গি হামলা হয় নাই। সরকারি বলেছে, কিন্তু খুব মজার ব্যাপার, সে হয় নাই, এটা ওই পুলিশের কিছু ইনফরমার থাকে, সেই ইনফরমাররা নাকি বম নিয়ে এসেছিল। ইনফরমাররা কেন বম নিয়ে আসবে থানার মধ্যে? এটা তো একটা প্রশ্ন, যে পুলিশের কেমন ইনফরমার যে নিজে বম নিয়ে আসে? তাহলে এই কাহিনীটা চললো না কেন? কারণ জঙ্গির এই গল্পে আন্তর্জাতিক মহল একসেপ্ট করে নাই। আমি যেটা শুনেছি, আমার কাছে কোনো প্রমাণ নেই, যেটা শুনেছি, তবে বিশ্বস্ত সূত্রেই শুনেছি আমি, যে আন্তর্জাতিক যে মহল যেটা আছে, মানে বাংলাদেশের যে এমবাসি গুলো আছে, শক্তিশালী এমবাসি আপনারা জানেন, সেই এমবাসি থেকে সরকারকে মেসেজ দেওয়া হয়েছিল যে আপনাদের এই জঙ্গির গল্প আমরা বিশ্বাস করছি না, কাজে এই জঙ্গির গল্প আপনারা বন্ধ করেন। এবং 2 ঘন্টার মধ্যে গভর্নমেন্ট, স্বয়ং হোম মিনিস্টার বলেছিল না, এখানে কোনো জঙ্গির ঘটনা ঘটে নাই। এটা একটা আশ্চর্য ব্যাপার। আচ্ছা, তাহলে তার মানে সরকারের জঙ্গি কার্ড অতি ব্যবহারে এখন এটা ইউজলেস হয়ে গেছে, জঙ্গি কার্ড খাচ্ছে না। তাহলে নতুন কার্ড লাগবে। নতুন কার্ডটা কি? দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা। সাম্প্রদায়িক দাঙ্গা যদি করতে পারে, তাহলে বলবে এই যে মৌলবাদ, বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, ইসলামী মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, কাজেই ইসলামী মৌলবাদকে যদি ঠেকাতে হয় তাহলে শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখতে হবে। তাহলে এই যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলছে যে বাংলাদেশে স্যাংশন দিতে হবে, হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, সিনেট থেকে বলা হচ্ছে, এবং আমরা আশা করছি যে জো বাইডেন যদি জানুয়ারি মাসের 20 তারিখে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন, এবং তারপরে আমরা আশা করছি যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট হয়তো এই সিনেটের এই প্রস্তাবের উপরে তারা অ্যাকশন নিতে পারে। তা হাসিনা চিন্তা করছে যে তার আগেই আমাকে নতুন একটা কার্ড খেলতে হবে, সেই কার্ডটা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। আর দ্বিতীয় যে সুবিধাটা হবে, প্রয়োজন হলে তখন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকতে পারবে। তাদের জন্য একটা ছুতা তৈরি হবে, তারা বলবে যে সংখ্যালঘু জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য এখন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ঢুকাতে হবে, তাছাড়া আমরা সংখ্যালঘুদের রক্ষা করতে পারছি না। যেটা একসময় আপনার মনে আছে
প্রিএমটিভ অ্যাটাকের কথা বলতো জর্জ বুশ, মার্কিন প্রেসিডেন্ট। প্রিএমটিভ অ্যাটাক তার মানে আপনি কিছু করেন নাই, কিন্তু আপনার আমেরিকা ধারণা করছে যে আপনি তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারেন, এই জন্য তারা আক্রমণ করবে আগেই, যেটা তারা ইরাকে করেছিল, আফগানিস্তানে। যে এরকম এরকম একটা চুক্তির কথা আমরা শুনি যে ভারতের সঙ্গে একটা গোপন চুক্তি আছে এই জাতীয় সামরিক বাহিনীর হস্তক্ষেপের, যে তারা যদি মনে করে তারা ঢুকতে পারবে, কিন্তু কোনো অনুমোদন প্রয়োজন হবে না, আসলে তো পূর্ব অনুমোদন। অনুমোদনের আর কোনো কিছু নাই। তবে আমার ব্যক্তিগত মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনী যেটা আছে সেটাও তো ভারতীয় সেনাবাহিনীর এক্সটেনশন। এটা কি আপনি স্বাধীন দেশের সেনাবাহিনী মনে করেন এটাকে? এটা সেনাবাহিনী প্রধানের ফোন আলাপ আপনি আপনার এখান থেকেই বাজিয়ে শোনানো হলো, এবং তারপরে একটা অ্যাকশন নেওয়া হয়নি কারো বিরুদ্ধে। তো এটা কি কোনো স্বাধীন দেশের সেনাবাহিনীতে এটা চিন্তা করা যায়? কারণ ওই ফোন আলাপ ফাঁস হওয়ার পরে দুটো কাজের যে কোনো একটা কাজ তো করতে হতো শেখ হাসিনাকে। হয় সেনা প্রধানকে সরিয়ে দিতে হতো, অথবা যাদের বিরুদ্ধে গুমের তিনি বলেছেন যে জিয়া এবং তারেক সিদ্দিকী তারা গুমের সাথে জড়িত, আরেকজন হচ্ছেন এনএসআই এর প্রধান জুবায়ের বোধহয় তার নাম, তারা জড়িত, তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তিনি কোনোটাই নেন নাই। তার মানে সবই তার লোক। আসল কথাটা হচ্ছে যে যত গুম খুন হচ্ছে সবকিছু শেখ হাসিনার নির্দেশেই হচ্ছে। কাজেই কে করছে এটা বড় কথা না, এই যে জুবায়ের করছেন না তারেক সিদ্দিকী করছেন এটা গুরুত্বপূর্ণ না। আসল কথা হচ্ছে এগুলো সবই শেখ হাসিনা করছেন, এটা আমাদের মনে রাখতে হবে। তো কাজেই দাঙ্গা কার্ডটা যতটা না ভারতের জন্য দরকার, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার থেকে বেশি দরকার পশ্চিমাদের দেশগুলোর জন্য। যে পশ্চিমা দেশগুলোতে আপনি নিজেই আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে, পশ্চিমা দেশগুলোতে কিন্তু হাসিনার সমর্থন কমে যেতে শুরু করেছে। আপনি নিশ্চয়ই এটা খেয়াল করছেন যে 2008 সালে যত আনন্দের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনাকে সমর্থন জানিয়েছিল নির্বাচনে অবিশ্বাস্য বিজয়ের জন্য, সেই সমর্থন কিন্তু এখন আর নাই। কাজে সেই সমর্থন ফিরে পাওয়ার জন্য এই সাম্প্রদায়িক দাঙ্গা কার্ডের খুব প্রয়োজন আছে। এবং এই ব্যাপারে আমাদেরকে বলতে, আমরা তো বিদেশেই আছি, বাট যারা বাংলাদেশের জনগণ, বিশেষ করে আলিম সমাজ, তাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে এই ফাঁদে কিন্তু এটা খুব পা দেওয়া ইম্পর্টেন্ট, যায়, ফাঁদে পা দেওয়া যাবে না, ফাঁদে পা দিয়ে ফাঁদে পা দেওয়া। তবে মাহমুদ ভাই, আমি আমি এখনো আশাবাদী যে আমাদের সেনাবাহিনীর যারা আছেন, যদিও একটা সর্বনাশ হয়ে গেছে আমাদের বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে সেনাবাহিনী যে দুর্বল হয়ে গেছে, আমরা এখন বিভিন্ন ঘটনার প্রবাহে বিভিন্ন প্রতিক্রিয়া সেটি আমরা বুঝতে পারি। আপনি যদি একটু সংক্ষেপে যদি একটু বলেন। না, সেনাবাহিনী তো এক সময় ছিল যখন আমরা খুব গর্বের সাথে বলতাম আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। আপনারা তো তখন খুব ছোট ছিলেন। জি। আমি বুয়েটের ছাত্র ছিলাম 1975 সালে, যখন 7ই নভেম্বরে বিপ্লব হয়, সিপাহী জনতা বিপ্লব। সেই দৃশ্য আপনাকে ভাষায় আমি বর্ণনা করতে পারবো না, আমি এটা সাক্ষী। কারণ আমরা বুয়েট থেকে ওই দিন হাঁটতে হাঁটতে ক্যান্টনমেন্ট পর্যন্ত গেছিলাম। মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে সেনা কর্মকর্তাদের যে ভালোবাসা সেদিন আমরা দেখেছিলাম, সেই সেনাবাহিনী তো কোথায় হারিয়ে গেছে। এবং দ্বিতীয়বার চিন্তা করুন, এই সেনাবাহিনী তো মুক্তিযুদ্ধ শুরু করেছিল না? শহীদ জিয়া তো মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, তিনি তো একজন মেজরই ছিলেন, পাকিস্তান আর্মির মেজর ছিলেন তিনি, বেঙ্গল রেজিমেন্টে। তো তিনি মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন। তো এবং এরপরে আবার 1990 সালেও যদি আমরা আসি, 90 সালে যখন এরশাদের পতন ঘটে, তখন তো এই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল। এবং তখন আর্মি চিফ ছিলেন জেনারেল নুরুদ্দিন, যদিও জেনারেল নুরুদ্দিন পরে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন, সেটা রাজনীতির ব্যাপার, আমি এটা নিয়ে ভালো মন্দ কিছু বলতে চাই না। কিন্তু 90 সালে তিনি একটা বিরাট কাজ করেছিলেন। তখন কিন্তু সেনাবাহিনী এরশাদকে সমর্থন করে নাই, এবং এরশাদ সেনাবাহিনীর সমর্থনের জন্য খুব চেষ্টা করেছিলেন। এবং আমি আপনাকে ধরে নেন, আমি ওই যে একটা প্রবাদ কথা আছে না আপনাদের দেশে, মানে ইংরেজ দেশে বা আমেরিকাতে, হর্সেস মাউথ। ধরে নেন আমি হর্সেস মাউথ থেকে শুনেছি যে নুরুদ্দিন সাহেবকে 3 দিন ধরে খুঁজেছেন প্রেসিডেন্ট এরশাদ। তখন নুরুদ্দিন সাহেব কিন্তু যান নাই প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সাথে দেখা করতে, কারণ জেনারেল নুরুদ্দিন সেনাবাহিনীকে তখন বোঝাতে চেয়েছেন যে সেনাবাহিনী জনগণের সঙ্গে আছে, তারা কোনো একনায়ককে রক্ষা করার কাজে ব্যবহৃত হবে না। তো সেটা একটা গৌরবের সেনাবাহিনী ছিল বাংলাদেশের জন্য। মানে 3টে বড় কাজ বাংলাদেশের সেনাবাহিনী করেছে: মুক্তিযুদ্ধ, 75-এর বিপ্লব, এবং 90 সালে এরশাদ পতন। এরপর থেকে আস্তে আস্তে সেনাবাহিনীর মধ্যে অবক্ষয় শুরু হয়েছে। অবক্ষয়টা শুরু হওয়ার কারণটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। সেটা হলো রয়ের অনুপ্রবেশ। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অনুপ্রবেশ শুরু হয়েছে সেনাবাহিনীতে তারপর থেকে।
এবং আমি মনে করি যে শুধু যে আওয়ামী লীগ আমলে হয়েছে তাই নয়, আমার ধারণা এই অনুপ্রবেশ বিএনপি আমলেও হয়েছে, হয়তো সরকারের অগোচরে, কিন্তু অনুপ্রবেশ কিন্তু চলেছে। এবং সেই কারণে এই অনুপ্রবেশের ফলেই মঈন মাসুদের মতো জেনারেলদের তৈরি হয়েছে তো বিএনপি আমলে, তাই না? এটা তো আওয়ামী লীগ আমলে তৈরি হয়, বিএনপি আমলে তৈরি। তো মঈন মাসুদ তৈরি কিভাবে হলো? তৈরি হয়েছে তো রয়ের মাধ্যমে তৈরি হয়েছে, তার মানে তখনও ভিতরে কাজ করেছে। তারপরে তখন ডিজিএফআই তে যারা ছিল, ব্রিগেডিয়ার আমিন, ব্রিগেডিয়ার বাড়ি, তারাও সকলেই এরা সব রয়ের দ্বারা ব্যবহৃত হয়েছে। তখন কেউ হয়তো বুঝে ব্যবহৃত হয়েছে, কেউ না বুঝে ব্যবহৃত হয়েছে, কিন্তু তার ব্যবহৃত হয়েছে। এবং ১/১১-র মাধ্যমেই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী যে রাজনৈতিক শক্তি এবং ইসলামপন্থী যে রাজনৈতিক শক্তি, এটাকে নির্মূল করার কাজে ব্যবহার হয়েছে ১/১১ সরকার। তো সেই থেকে এখন সেনাবাহিনীর যে অবস্থা, তাতে করে খুব বেশি আশাবাদী আমি হতে পারছি না এখন। কারণ এই কারণে আমি একটু বলি, এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, তাহলে একটা গণপ্রতিরক্ষা আমাদের করতে হবে। গণপ্রতিরক্ষা মানে হচ্ছে আমাদের যারা তরুণ সমাজ, তাদেরকেই প্রশিক্ষণ দিতে হবে এবং তারা প্রয়োজনে এই বিদেশি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করবে। এবং এই গণপ্রতিরক্ষার একটা রূপরেখা দেশপ্রেমিক সরকারের একটা তৈরি করতে হবে যখনই এই ফ্যাসিবাদের পতন হয়। এবং যখন পতন হবে শেখ হাসিনার ফ্যাসিবাদ, যেই সরকারই আসুক, আমি জানি না কারা আসবেন, আল্লাহ ভালো জানেন, সেই সরকারের দায়িত্ব হবে গণপ্রতিরক্ষার জন্য একটা নীতি প্রণয়ন। যেমন যেমন মোহাম্মদ ভাই, আমেরিকা আমেরিকা ব্রিটেন সহ বিশ্বের বহু দেশেই কিন্তু প্রাপ্তবয়স্কদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক, তাদেরকে একবার যেতেই হবে। বাংলাদেশেও সেটা করতে হবে। আমাদের যদি স্বাধীনতা টিকিয়ে রাখতে হয়, এত বড় শত্রু দেশ আমাদের পাশে, যদিও আমরা মানে বাংলা বর্তমান সরকারের লোকেরা বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, আর বন্ধু তো প্রতিদিন শুনছি, আর ৭১-এর কৃতজ্ঞতা নাকি ৫০ বছরেও শেষ হয় নাই, কবে শেষ হবে আমরা জানি না, আমরা কবরে চলে যাব, তারপরেও কৃতজ্ঞতার ঋণ নাকি শোধ হবে না। তো এরকম একটা শত্রু দেশ এবং বিশাল দেশ, আমাদের মনে রাখতে হবে ভারত একটা বিশাল শত্রু দেশ আমাদের পাশে। তাদের বিরুদ্ধে যদি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আবারও বলি আমাদের বাঙালি মুসলমানদের ধর্মীয় বিশ্বাস বজায় রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদের তরুণ সমাজকে অবশ্যই সামরিক প্রশিক্ষণ দিতে হবে। এই কাজটি আমরা করতে পারিনি এবং আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক ব্যর্থতা হয়েছে আমাদের জন্য। আশা করি যে ভবিষ্যতের যে দেশপ্রেমিক সরকার পরিচালনার দায়িত্ব পাবেন যারা, তারা অবশ্যই এই কাজটা মানে ওই যে বলে না প্রায়োরিটি বেসিসে তারা এই কাজটা করবে। তো মাহমুদ ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে একটা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই যে আমরা দেখছি যে হাজী সেলিম পুত্র নৌবাহিনীর কর্মকর্তার কে প্রহার করে ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়ার পরে কিছু নাটক হয়েছে। এমপি নিক্সন চৌধুরী, তিনি প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে অশ্রাব্য গালাগালি করার পরে কিছু নাটক করা হয়েছে, যাই হোক। কিন্তু এখন তারা দেখা যাচ্ছে আবার তারা অত্যন্ত শক্তিশালী অবস্থায় চলে এসছেন। নিক্সন চৌধুরী যুবলীগের ভালো অবস্থান পেয়েছেন, হাজী সেলিম মহানগর আওয়ামী লীগের ভালো অবস্থান পেয়েছেন। আপনি কিভাবে বিশ্লেষণ করেন বিষয়টা? দেখুন, আমরা দুভাবে দেখি জিনিসটাকে। একটা হলো যে হাজী সেলিম কে? হাজী সেলিম হচ্ছে গডফাদার, তাই তো? সোজা কথা, আমরা যাদেরকে গডফাদার বলে থাকি। এবং এদের উত্থান হয়েছিল, আপনার মনে থাকার কথা কনক, আমি জানি না তখন আপনি মিডিয়াতে এসছেন কিনা, ৯৬ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছিল, তখন এক দল গডফাদারের উত্থান হয়েছিল। তার মধ্যে নারায়ণগঞ্জের শামীম ওসমান ছিল, তাহের ছিল লক্ষ্মীপুরের, ফেনীর ছিল জয়নাল হাজারী, এখন অবশ্য নিজাম হাজারী গডফাদার, এবং ঢাকার ছিল এই হাজী সেলিম। তার মানে এই গডফাদাররাই দেরকে ব্যবহার করেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় টিকে আছেন এখন পর্যন্ত। কাজেই আমি খুব আশ্চর্য হই না যখন দেখি যে এই হাজী সেলিম আবার তার পুরনো মানে ক্ষমতা দেখাতে পারছেন। ওই মুহূর্তে যখন পিটিএ তার ছেলে নৌবাহিনী কর্মকর্তার দাঁত ভেঙে দিল এবং সেই নৌবাহিনী কর্মকর্তা জনগণের কাছে কেঁদে কেঁদে তাকে বাঁচাতে বলছিলেন এবং তার স্ত্রী এবং সন্তানের সামনে, মনে আছে তো আপনার? আমার তখন অবাক লাগছিল, মনে হচ্ছিল আর কি, এই সেনাবাহিনী বা নৌবাহিনীর কর্মকর্তারাই যে জনগণের কাছে তাদের জীবন বাঁচাতে বলছেন,
তারা কিন্তু তাদের জীবন নিচ্ছেন গত 12 বছর ধরে এই শেখ হাসিনার নির্দেশে। এই গুম খুন যেগুলো করে বেশিরভাগই সেনাবাহিনীর কর্মকর্তারাই করে থাকেন। যাই হোক, তো এরপরে ওই প্রকাশ্যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার কারণে হাসিনার একটু লোক দেখানো কিছু কাজ করবার দরকার ছিল। সেই লোক দেখানো কাজ ছিল তার ছেলেকে অ্যারেস্ট করা, হাজী সেলিমের ছেলেকে। এবং হাজী সেলিমের বাসায় রেড টেড করলো, অনেক নাটক টাটক করলো। এগুলো তো নাটক কিভাবে হয় আপনিও জানেন, আমিও জানি। এবং তারপরে মজার ব্যাপার হলো, এই হাজী সেলিম গত বোধহয় 30 বছর ধরে একটা সম্পত্তি জবরদখল করে রেখেছে। সেই সম্পত্তিটা হলো অগ্রণী ব্যাংক। এবং অগ্রণী ব্যাংক এরপরেই দেখলাম তার সম্পত্তি তারা বুঝে নিয়েছে এবং তারা খুব গর্বের সাথে বললো আমরা সম্পত্তি ফেরত পেয়েছি। সেই সম্পত্তির মজার কাহিনী হলো আবার হাজী সেলিম নিয়ে নিয়েছেন। বরং ওই গেট ভেঙে দিয়ে উনি আবার ওনার স্ত্রীর নামে ওখানে একটা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন যে এই জমির মালিক হাজী সেলিমের স্ত্রী। ওনার নামটা কি আমি জানি না, কিছু একটা নাম হবে আর কি। ওই নামটা উনি দিয়েছেন এবং আলাদা তালা মেরে দিয়েছেন। তার মানে উনি প্রমাণ করে দিয়েছেন হাজী সেলিমের শক্তি ওরকমই আছে। এটা গেল এক। সুতরাং আওয়ামী লীগের গডফাদারদের কোনো কিছু হবে না। আপনার মনে আছে কিনা যে তাহেরের ছেলে মানুষ খুন করে তার মৃত্যুদণ্ড হয়েছিল এবং সে কিন্তু কাশিমপুর জেলে ছিল। রাষ্ট্রপতির ক্ষমায় সেই ছেলে মুক্তি পেয়ে যায় কাশিমপুর জেল থেকে। শুধু তাই না, জেলে থেকে তার বিয়ে হয়েছিল। যাই হোক, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে হাসিনা যে গডফাদারদের ব্যবহার করে ক্ষমতায় এসছে, লগি বৈঠার সময় যে গণহত্যা চালিয়েছিল, আপনার মনে আছে 28 অক্টোবর জোট সরকারের শেষ দিন ছিল। সেই লগি বৈঠার ঢাকায় যে প্রধান দায়িত্বে ছিল সে হাজী সেলিম। তো সেই হাজী সেলিমকে হাসিনা কিভাবে আজকে অস্বীকার করতে পারে? আর নিক্সন চৌধুরীর দিকে যদি আসেন, নিক্সন চৌধুরী তো শেখ হাসিনার আত্মীয়। শেখ হাসিনার সম্ভবত মরহুম শেখ মুজিবুর রহমানের বোনের ছেলে হচ্ছে নিক্সন চৌধুরী। ওর ফাদারও এমপি ছিল, তার ফাদারের নাম ছিল ইলিয়াস চৌধুরী। ইলিয়াস চৌধুরী মাদারীপুরের এমপি ছিল। তো তার এবং আর এক ভাই আছে এমপি, লিটন চৌধুরী বোধহয় তার নাম। এরা সব ফ্যামিলি, মানে এটা শেখ হাসিনার বৃহত্তর পরিবারের একজন নিক্সন চৌধুরী। এবং নিক্সন চৌধুরী যে ভাষায় জেলা প্রশাসককে গালাগালি করেছে, ওই ভাষায় গালাগালি করার পরে বাংলাদেশে যদি রাজ পরিবারের না হতো, তথাকথিত রাজ পরিবার, আমি শেখ হাসিনা শেখ পরিবারকে রাজ পরিবার বলি বাংলাদেশে, রাজ পরিবারের না হলে তার তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। তার নামে মামলাও কিন্তু হয়েছে। আপনি দেখুন হাইকোর্ট কিন্তু কাউকে আগাম জামিন দেয় না। বিরোধী দলের নেতারা যান, আপনি জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে? পান নাই, আমিও পাইনি। আমি তো 5 বছর জেলে ছিলাম, তার মধ্যে দ্বিতীয়বারে 3.5 বছর। হাইকোর্টে জামিনের জন্য গেছে এবং হাইকোর্ট থেকে বারে বারে জামিন ক্যান্সেল করেছে। অথচ নিক্সন চৌধুরী একজন সরকারি কর্মকর্তা, একজন না কয়েকজন সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ার পরেও হাইকোর্ট থেকে জামিন পেয়ে গেছে এবং তার কিছু হয় নাই। শুধু না, এই যে যুবলীগ আপনি যেটা বললেন, যুবলীগের সে প্রেসিডিয়াম মেম্বার, যেটা সভাপতি মন্ডলী, তার সম্ভবত 8 নম্বর সদস্য হয়েছে নিক্সন চৌধুরী। তার মানে হাসিনা বুঝিয়ে দিল যে এরা আমার লোক, নিক্সন চৌধুরী আমার লোক, হাজী সেলিম আমার লোক। আপনি তো প্রায় টকশো করছেন, এই যে একজন যে আর্মির ভদ্রলোক করেন আপনার সঙ্গে, কর্নেল শহীদ, তিনি একটা নাম দিয়েছেন না, মাদার অফ মাফিয়া। ওনার এই নামটা আমার খুব পছন্দ হয়েছে। ওনার এই বিশেষণটা খুব চমৎকার হয়েছে। শেখ হাসিনা আসলেই মাদার অফ মাফিয়া বাংলাদেশে। তো মাদার অফ মাফিয়া, সে ছোট মাফিয়াদের কি করবে? ছোট মাফিয়াদের প্রোটেকশন দেবে, তাই না? মাদার অফ মাফিয়ার কাজ তো ছোট মাফিয়াদের প্রোটেকশন দেওয়া। শেখ হাসিনা প্রোটেকশন দিচ্ছেন। এখন এটা যদি বাংলাদেশের সেনাবাহিনী না বোঝে, তাহলে সেটা সেনাবাহিনীর ব্যর্থতা। অথবা তারা বুঝতে চান না, সেনাবাহিনী বুঝতে চান না যে আসলে শেখ হাসিনাই মাদার অফ মাফিয়া। এটা সেনাবাহিনী যদি বুঝতে পারতেন, সেনাবাহিনী কর্মকর্তারা, তাহলে শেখ হাসিনা এইভাবে বাংলাদেশের জনগণের উপরে 12 বছর ধরে জুলুম চালাতে পারতেন। তবে এটা একটা খুব বড় একটা ফেলাসি মনে হয় আমার কাছে মাহমুদ ভাই, যে দেখুন মেজর সিনহা হত্যাকাণ্ড বা এই যে নৌবাহিনীর অফিসারের প্রতি যে হামলা বা অতীতেও যা ঘটেছে এরকম ঘটনা, জনগণই কিন্তু ব্যাপক প্রতিবাদ করেছে। জনগণই কিন্তু একটা প্রতিরোধ গড়ে তুলেছে, একটা চাপ সৃষ্টি করছে।
কিন্তু এরা কিন্তু ভুলে যায় না, এই যে সেনাবাহিনী নৌবাহিনী এরা কিন্তু না না, ভুলে যায়। এটা হলো কি জানেন, এটাই কষ্ট লাগে, এটাই কষ্ট লাগে। জনগণ কিন্তু এখনো সেনাবাহিনীকে ভালোবাসে। ভালোবাসে। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্যের কারণ, যে যে সেনাবাহিনীকে এখনো বাংলাদেশের অধিকাংশ জনগণ ভালোবাসে এবং সেনাবাহিনীকে দেখতে চায় যে তারা সাহস করে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য দাঁড়িয়ে যাক, তারা সাহস করে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাক, এবং তারা দোয়া করে আল্লাহর কাছে। সেই সেনাবাহিনী জনগণের উপর অত্যাচার চালান, এবং সেই সেনাবাহিনী যখন অত্যাচারের শিকার হয়, যে কথা আপনি বললেন মেজর সিনহাকে, যেভাবে প্রদীপ নামের একজন সংখ্যালঘু অফিসার যেভাবে তার মৃতদেহকে অপমান করেছে, যদি ভারতে এই কাণ্ড হতো যে কোন সেনাবাহিনী, হিন্দু সেনাবাহিনী কর্মকর্তাকে কোন মুসলমান পুলিশ অফিসার এইভাবে তার মৃতদেহের অপমান করত, আমার তো মনে হয় 15 কোটি মুসলমান যে ভারতে আছে, 15 বা 20 কোটি যাই আছে, তাদের 10 ভাগ বোধহয় রায়টে তারপরে নিহত হতো, যদি এই কাজ করতো যে কাজ প্রদীপ করেছে সেনাবাহিনীর সিনহা, মেজর সিনহার মৃতদেহের সঙ্গে। তো এই কাজগুলো যখন করে তখন জনগণই প্রতিবাদ করে, জনগণেরই কষ্ট লাগে। আপনি দেখেছেন যে জনগণ কিভাবে প্রতিবাদ করেছে, সোশ্যাল মিডিয়াতে বলুন কিংবা তারা রাস্তাতেও নেমে এসেছে, তারা মিছিল করেছে, মানববন্ধন করেছে বিভিন্ন ভাবে যতটুকু পারে একটা ফ্যাসিস্ট সরকারে। তো কাজেই কিন্তু সেনাবাহিনীর মনে হয় জনগণের প্রতি যেন কোনো দায় নাই, মনে হয় যেন জনগণের এই যে ভালোবাসা এটা তাদের কাছে মূল্যহীন। তারা ওই মাফিয়া, কি মাদার অফ মাফিয়া, সে যে মাঝে মাঝে মেডেল টেডেল দেয়, পুরস্কার দেয়, টাকা পয়সা কামাতে দেয়, তারপরে ওই যে শান্তি মিশনে যে ভাড়া কাটতে পারে, এটাতেই তারা আনন্দ বেশি পায়। তো আর কি করতে পারি আমরা, আমরা শুধু বলতে পারি যেন এদের বিবেক জাগ্রত হয়। বিবেক জাগ্রত হলে হয়তো হয়তো বাংলাদেশের আবারও একটা 7ই নভেম্বরের মতো, আমি তো স্বপ্ন দেখি যে একটা 7ই নভেম্বরের মতো একটা মহান বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের পতন হবে এবং পরবর্তী জাতীয় সরকার গঠিত হবে। এই স্বপ্নই দেখতে আছি। বুড়ো হয়ে গেছি, এই বুড়ো বয়সে তো স্বপ্ন দেখাই কাজ। বুড়ো বয়সে কি হয় জানেন, তখন মানুষ অতীতচারী হয়ে যায়। কাজে আমিও অতীতচারী হয়ে যাই, আমিও সেই 7ই নভেম্বর আমি দেখতে পাই যে সেই বুয়েটে 3rd ইয়ারে পড়া আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বুয়েটের পলাশী থেকে হাঁটতে হাঁটতে ক্যান্টনমেন্ট পর্যন্ত, সেই দৃশ্য এখনো আমার চোখের সামনে ভাসে, এবং এরকম আর একটা দৃশ্যের জন্য অপেক্ষা করে আছি। দেখা যাক, হতেও তো পারে আল্লাহ চাইলে। মাহমুদ ভাই, বিষয়টা অতিচারিতার না, এই বিষয়টি আপনি যে স্বপ্নটি দেখছেন, এই স্বপ্নটি বাংলাদেশের, আমি তো বলবো 80-85% মানুষ এখন দেখেন। তারা ফ্যাসিস্ট শাসন থেকে তারা মুক্তি চান, এটি গুরুত্বপূর্ণ অবস্থান হয়ে দাঁড়িয়েছে। মাহমুদ ভাই, আমরা একদম শেষ দিকে ছোট্ট একটা বিষয় নিয়ে, বিষয়টি অনেক বড়, ছোট্ট একটা কমেন্টস চাই। আপনি জানেন যে গত 2 দিন ধরে ব্যাংকিং সেক্টরে আবারও অ্যালার্ট দেওয়া হচ্ছে যে হ্যাকিং হবে। আবারও কি কোনো লুটপাটের ধান্দা শুরু হয়েছে কিনা, যে বেশ কিছু এটিএম বুথ, ব্যাংকিং অনলাইন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, যে যেন না হয় অ্যালার্ট। আপনি কিভাবে দেখছেন এই অ্যালার্টের বিষয়টি? দেখুন, আমার কাছে পুরো ব্যাংকিং সেক্টরটা নিয়ে এখন খুব আমার সন্দেহ হয়। যেমন ধরুন বাংলাদেশ ব্যাংকে যে টাকাটা ওই যে ক্যাসিনোতে চুরি হয়ে গেল, ফিলিপিনের ক্যাসিনোতে চলে গেল টাকা, এবং এই টাকা কিভাবে গেল আজ পর্যন্ত কিন্তু তার কোনো হদিস আমরা পাইনি, এবং এটার কি বিচার হলো, কার সাজা হলো, সেগুলো আমরা জানি না। এবং এখন যে বাংলাদেশ সরকার ব্যাংকের যে হিসাব দেখায়, সেই হিসাবের মধ্যে কতটা সত্যতা আছে এটা নিয়ে আমার সন্দেহ আছে। কনক, আপনি তো জানেন আমি প্রাইভেট সেক্টরের লোক, এবং একসময় বড় বড় কোম্পানি আমি বাংলাদেশে চালিয়েছি। তো কাজেই অ্যাকাউন্টসটা তো আমি মোটামুটি ভালোই বুঝি। তো এই যে সরকার এখন একটা নিয়ম করেছে যে বেসরকারি ব্যাংকের বা সরকারি ব্যাংকেরও একটা ক্যাপিটাল রাখার জন্য একটা মিনিমাম টাকা তাদের রাখতে হয়, যাতে করে ব্যাংক কোনো বড় লোকসানের সম্মুখীন হলে ওই টাকা দিয়ে সেই লোকসান পূরণ করা যায়, এবং ব্যাংক যদি দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে, যাতে করে অন্তত যারা টাকা জমা রেখেছেন আমানতকারী তাদের টাকাটা ফেরত পান। তো সেটার একটা পার্সেন্টেজ থাকে। এই সরকার কিন্তু করোনার নাম দিয়ে ওই পার্সেন্টেজটা কমিয়ে দিয়েছে। কমিয়ে দেওয়াতে কি হয়েছে, ব্যাংকগুলোতে এখন প্রফিট বাড়িয়ে দেখানো হচ্ছে, কারণ ওই টাকাটা তারা কমিয়ে দেখাচ্ছেন, এই টাকাটা তারা প্রফিট দেখাচ্ছেন। এবং প্রফিট দেখালে ব্যাংকের মালিকরা কি করে জানেন, মালিক তো সবই এখন আওয়ামী লীগের সব সন্ডা পান্ডারাই তো মালিক, এবং লোকে বলে
যে ক্ষমতাসীন রাজ পরিবারের সদস্যরা নাকি বেনামে এই ব্যাংকগুলোর মালিকানা নিয়েছেন। এটা অনেকেই বলে থাকে, বিভিন্ন লোকের নাম দিয়ে নিয়েছেন, কিন্তু আসলে মালিকানা কিন্তু রাজ পরিবারের। তখন এই বেশি প্রফিট দেখালে পরে, মুনাফা দেখালে পরে, ওই মুনাফার টাকাটা নিয়ে যাওয়ার সুবিধা হয়, লুটপাটের সুবিধা হয়। এটা একটা। 2 নম্বর হচ্ছে আমাদের যে রেমিটেন্স দেখানো হচ্ছে, যে বিশাল রেমিটেন্স, এই কোভিড এর মধ্যে গত 4 মাসে নাকি রেমিটেন্স 50% বেড়ে গেছে। আমি এটা আমার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে এর কোনো যুক্তি আমি এখন পর্যন্ত খুঁজে পাই না। এবং এখন পর্যন্ত দেখুন বাংলাদেশের কোনো ইকোনমিস্ট এর কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যাও দিতে পারে নাই। কারণ আপনি তো মার্কেটে যান, প্রতিটা মার্কেটে দেখেন বেচা কেনা কমে গেছে, আমেরিকাতে কমেছে, আমি যে দেশে আছি সেখানে কমে গেছে, জনগণের চাকরি নাই। তো রেমিটেন্স জি বাড়লো কি করে? এখন তো আমরা শুনছি আরো বিদেশ থেকে লোকজন ফেরত পাঠিয়ে দিচ্ছে, সেখানে 50% রেমিটেন্স বাড়িয়ে দেখানো হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, এই ব্যাংকিং সেক্টরে একটা বাবল তৈরি করা হয়েছে, যে বলে না একটা ফানুসের মতো তৈরি করা হয়েছে, এবং এর মধ্যে অনেক গলদ আছে। যেভাবে শেয়ার মার্কেট থেকে লাখ লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে না বাংলাদেশের যিনি অর্থমন্ত্রী, তিনি তো শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। এই যে ভদ্রলোকের কি নাম, লোরাস কামাল। তারপরে বাংলাদেশের যিনি এখন শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান সাহেব, তিনিও তো ইয়েতে শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। তার মানে বাংলাদেশ সরকারের অর্থনীতির খাত এখন চালাচ্ছে যারা, তারা প্রত্যেকে শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত। এটা কিন্তু খুব মজার ব্যাপার, এটা জনগণ খেয়াল করছেন না। আমার কাছে এটাই অবাক লাগে যে জনগণ ভুলে যান কি করে এগুলো। তো এখন যারা, তার মানে বাংলাদেশ ব্যাংক ইজারা দেওয়া হয়েছে কাদের কাছে? ওই যে বলে না যে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া হয়েছে, একটা কথা আছে না, গ্রামে বলে শিয়ালের কাছে মুরগি বর্গা দেয়া। তো আমরা কিন্তু শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছি, এই ধরনের লোকজনের কাছে আমরা পুরো অর্থনীতিটাকে তুলে দিয়েছি। আমার ব্যক্তিগত ধারণা, যদি নিরপেক্ষ অডিট করা যায় বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে, তাহলে অনেক শুভঙ্করের ফাঁকি আপনি সেখানে দেখতে পাবেন। এবং এই শুভঙ্করের ফাঁকি লুকিয়ে ফেলার জন্যই হয়তো এই ধরনের একটা মহল এখন তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে যে এটিএম কার্ড হ্যান ত্যান, মানে নতুন করে চুরি টুরি হবে, তার মানে আগাম, তারা আগাম কিছু একটা কুকর্ম তারা ঢাকা দিতে চাচ্ছে এটার মাধ্যমে। এই জন্যে যখনই আবারও বলি, যেদিন জনগণের কাছে ক্ষমতা আবার ফিরে আসবে, আল্লাহ যদি সেদিন দেন, তাহলে সেদিন দেখবেন অনেক কাহিনী বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ব্যাংকে অনেক কাহিনী সেদিন বেরোতে শুরু করবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জি মাহমুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক মূল্যবান বিশ্লেষণের জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।